এবার শান্ত কপালটাতে অসংখ্য ভাঁজ পড়ল মাহতিমের, কিন্তু মুখে কিছু না বলে পরিস্থিতি দেখতে লাগলো। মার্জাও এসে তরুণকে দেখে খুশি হলেন। তরুণ সুমাইয়া ভাইয়ের ছোটবেলার বন্ধু। তরুণরা যদিও পাশের বাড়িতে থাকতো, কিন্তু মা মারা যাওয়ার পরেই তরুণ চাকরি নিয়ে শহরে চলে যায়। তরুণের বাবাও ছেলের সাথে থাকেন। হান্নান শেখ এসে উপস্থিত হলে বাড়ির পরিবেশ যেন পাল্টে যায়। কেউ আর স্মরণে রাখে না। মাহতিম এখান থেকে চিরদিনের মতো বিদায় নিচ্ছে। তরুণের সাথে মাহতিমের কুশল বিনিময় ঘটে। সৌজন্যমূলক কোলাকুলি করলে মাহতিমের উদ্দেশ্যে তরুণ বলে, ব্রাদার, তুমি আমাকে চিনবে না, না চেনারই কথা, কিন্তু এ কি, তুমি কি কোথায় চলে যাচ্ছ? মাহতিম টেনে টেনে হাসি টেনে বলে, আমি তোমার চেয়ে কয়েক ইয়ারের বড় মেবি, তবে ফর্মালিটি হিসাবে তুমি না বলে আপনি বললেই খুশি হব। কথাটা তীক্ষ্ণ খোঁচা ছিল। তরুণ সেটা বুঝতে পেরে হাসি দিয়ে উড়িয়ে দিল, কিন্তু মাহতিম তখনও সহজ হতে পারলই না। এদিকে মাজরা তাগাদার সুরে বলে উঠল, কিরে মাহতিম, তুই না আড়াইটার মধ্যে বের হবি? ঘড়িতে তো 3টা বেজে যাচ্ছে। মাহতিম তৎক্ষণাৎ বা কবজির দিকে ঘড়িটার উপর চোখ রাখলো। 1 মিনিট ঘড়িটার দিকে তাকিয়ে চিন্তার জন্য চুপ থাকে। হঠাৎ উদ্দিল কণ্ঠে বলল, মা, আমার যাওয়া সম্ভব না। মার্জা বিচলিত ভঙ্গিতে প্রশ্ন ঝুলিয়ে বলেন, মানে তুই না নিজে যাওয়ার জন্য লাফালাফি শুরু করলি? এখন এই কথা মানে কি? মাহতিম হাসি শূন্য মুখে তরুণের দিকে এক পলক তাকালো। দৃষ্টি সরিয়ে মায়ের দিকে তাকিয়ে পকেটে হাত গুজিয়ে বেপরোয়া ভঙ্গিতে বলল, আমার আদরের ভাই বোনগুলো আমাকে ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারে না। মা! মাহতিমের কথা শুনে সবাই যেন আকাশ থেকে ঠাস করে মাটিতে পড়ল। নিজেদের মধ্যে অবাক চাউনিতে চাওয়াচাই করতেই মাহতিম আবার একই ভঙ্গিতে বলে উঠল, নিধি তো পা পর্যন্ত ধরে ফেলেছে। আর কি বলেছে জানো? আমি চলে গেলে ও নাকি খাবার পর্যন্ত মুখে তুলবে না। এবার বুঝো, ওদের মতো আদরের ভাই বোনগুলো ছেড়ে আমি কিভাবে একা থাকবো? আমার কষ্ট হবে না বলো? সৌভিক তো একেবারে মেয়েদের মতো কান্না করে দিয়েছিল, নাক দিয়ে পানি ছুটানো সেটা বলে। অনেক কষ্টে থামিয়েছি। সবশেষে চিন্তা করলাম আমি তো নিষ্ঠুর হতে পারি না, এজন্য ভাবছি যাব না। তোমরা যখন যাবে তখন আমি যাব। এই কথা শুনে সৌভিকের ইচ্ছে করল নিজের গালে মাতালের মতো থাপ্পড় মেরে স্মরণ করতে। সে কবে মেয়েদের মতো কেঁদে দিয়েছে? কবে নাক দিয়ে পানি ছুটিয়ে কেঁদেছে? এই ঘটনা কবে হলো? মায়ের পেট থেকে বের হয়ে কেঁদেছিল, এই কথা সকলেই বলে, কিন্তু মাহতিম ভাষ্যমতো কবে এভাবে পানি ছুটিয়ে কাঁদল? কবে? নিধি দোকান দিয়ে যেন ধোঁয়া বের হতে লাগলো। মাহতিমের পাশে কবে ধরলো? আবার খাওয়াও বাদ দিবে বলে কঠিন অনুনয় করেছে। সবার মুখের অবস্থা অমাবস্যা রাতের মতো কালো হয়ে গেছে। মানুষ এলিয়েন দেখলেও বোধ হয় এতটা আশ্চর্য হতো না যতটা মাহতিমের বানোয়াট মিথ্যা শুনে আহাম্মক হয়ে গেল। মিথ্যে দরুনে আর ফিরে এলো না মাহতিম। লাগেজ ঘুরিয়ে সোজা রুমের দিকে চলে গেল তৎক্ষণাৎ, কিন্তু চক্ষু দৃষ্টি বরাবর সেই আগত পুরুষ, আগত ব্যক্তি তরুণ নামক মানুষটির ওপর স্থির ছিল। মাহতিম এমন কাণ্ডে বাকিরা বিচলিত হলেন। হান্নান শেখ মনে মনে প্রচণ্ড খুশি হলেন। সানাজ সাবা প্রফুল্ল চিত্রে আমোদিত হয়ে মনের অগোচরে উচ্ছ্বাসিত হলো। রুমে ফিরে শার্ট খুলতে খুলতে জানালার কাছে গেল মাহতিম। বিরাট জানালা দিয়ে স্থির নয়নে গ্রাম্য প্রকৃতির নির্মল দৃশ্য দেখছেই শার্ট খুলে ডান দিকের চেয়ারে রেখে দিল। বুক ভর্তি নিঃশ্বাস ছেড়ে হাতের ঘড়িটা খুলতে নিশ্চিন্ত চেতনা ভাবতে লাগলো, কেন আজ চলে গেল না? শেষ মুহূর্তে মিথ্যা বলা কি দরকার ছিল? তরুণের আগমন দেখে মন কেন অস্থির হচ্ছিল? না হওয়াটাই কি অস্বাভাবিক ছিল? মাহতিম যখন এসব প্রশ্ন নিয়ে চিন্তার দেওয়ালে ছক কষছিল, ওই সময় ওর ডান পকেট থেকে মোবাইলের বস্তুটা ভাইব্রেট হয়ে উঠল। ঘড়ি খোলা বাদ দিয়ে সদ্ভিদ ফিরে পেল মাহতি। পকেট থেকে সেটা বের করলো, স্ক্রিনের দিকে এক নজর তাকালো। কলের সবুজ আইকনের ওপর সোয়াইপ করা ফোনটা কানে ধরল। নিজের শান্ত স্থির আচরণটি 1 সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে তীক্ষ্ণ গম্ভীর রূপে সায় দিয়ে বলল, হ্যালো।
ছোট্ট শব্দটা কানে যেতেই সেকেন্ডের মধ্যে ওপাশ থেকে উত্তর চলে আসলো, আপনি কি আজ ফিরবেন না আনসারি? আপনার মেসেজটা দেখে আমরাও কিন্তু খুশি হইনি। ডান হাতের কানে ফোন ধরে পকেটে বাঁ হাত ঢুকে চোখের দৃষ্টি শক্ত করলো মাহতিম। গলার স্বরটা রুক্ষ মেজাজে কনভার্ট করে কঠোর সুরে বলল, আমি আজ আসছি না। এখনও আপনাদের কাছে অফিসিয়াল মেলটা পাঠানোর সময় পাইনি, তাই টেক্সটের মাধ্যমে কনফার্ম করে জানিয়ে দিয়েছি আমার কিছুদিনের জন্য ছুটি প্রয়োজন। আমি এখন আসার মতো মানসিকতায় নেই। আমি কিছুদিন ছুটি চাই। আশা করব বিগত বছরগুলোর ছুটি এই মুহূর্তে ফিরে পাব। এমন উত্তরটা আশা করেনি ওপাশের ব্যক্তি, তাই বিরস মুখে শান্ত ভঙ্গিতে বলল, আপনি যদি বিগত বছরের ছুটিগুলো এ বছরে চান তাহলে নিতে পারেন, কিন্তু এটার জন্য আবেদন লিখে হেড অফিসে পাঠিয়ে দিয়েন। আশা করব খুব শীঘ্রই আপনি আপনার কাজে ফিরবেন। ধন্যবাদ। মাহতিম উত্তরটা শুনে কঠোর ভঙ্গিতে বলল, ধন্যবাদ। ফোনটা কেটে পিছু ফিরতে থমকে গেল মাহতিম। রুমের ভিতর সবগুলো হারামি দল এসে উপস্থিত। মাহতিম ওদের দেখে একপাশে একটা হাসি দিয়ে বলল, মুখের অবস্থা এমন কেন? আমি তো চলে যাচ্ছি না। পুরো আটজনের দৃষ্টি তখন বিষণ্ণ মলিন ভারাক্রান্ত। মাহতিম ওদের ব্যাপারটা ঠিক মতো বুঝতে কিছু একটা বলতে নেবে এই মুহূর্তে ঝড়ের মতো ছুটে ঝাঁপিয়ে পড়ল মাহতিমের উপর। মাহতিমকে ঘিরে সবাই যেন লতার মতো ঝাপটে ধরল। মাহতিম ওদের অবস্থা দেখে নির্বাক হয়ে গেল। বিমূঢ় ভঙ্গিতে সবার দিকে তাকিয়ে থাকতেই হঠাৎ শান্ত হয়ে সবাই মাথা পিঠে গালে হাত বুলিয়ে বলল, আমি তো যাচ্ছি না পাগলের দল, আমি তো আছি কিছুক্ষণ। শুধু শুধু মন খারাপের মানে আছে? এই দেখ, তোদের সামনে তো সব কিছু বলে দিলাম। গত বছর যে ছুটিগুলো পাওনা ছিল সেগুলো এখন নিয়ে নিলাম, তবুও তোরা মন খারাপ করে আছিস। দেখি সবগুলো ছাড় তো। কী হলো, ছাড়বি না? সবগুলো সোজা হয়ে দাঁড়াতে বলছি। মাহতিমের এক আদেশে সবাই ওকে ছেড়ে দিল, কিন্তু তখনও ওরা নতমুখে দৃষ্টি উদাস করে রইল। মাহতিম সবার উদ্দেশ্যে কঠোর রূপটা বজায় রেখে বলল, মা যতদিন পর্যন্ত এখানে থাকতে চাইবে আমি ততদিন পর্যন্ত এখানেই থাকবো। যেহেতু যাওয়া ক্যান্সেল, এজন্য এখান থেকে সবগুলো বিদায় হ। যদি দেখছিস মন খারাপ করে বসে আছিস, বেল্টের বাড়ি একটা নিচেও পড়বে না। কথাগুলো ভালো মতো আমল করে চুপচাপ এখান থেকে যা। কথাটুকু শেষ করতে কোমর থেকে শান্ত ভঙ্গিতে বেল খুলে উদ্ধৃত হলো মাহতিম। এই দৃশ্য দেখে আর একটাও রুমে দাঁড়িয়ে থাকলো না। ধুমধুম করে রুমে থেকে ছুটে গেল সবাই। মাহতিম একটানে বেল খুলতেই ওদের ভীত অবস্থা দেখে নিঃশব্দে হেসে দিল। ভীতু পাগল বোকার দল, এভাবেও কিনা মন খারাপ করে যাওয়ার কথা শুনে। বিকেলের দিকে সূর্য আঁচটা কমে এলো। মাহতিম একটা কালো সাদা চেক শার্ট পরে রুম থেকে বেরুলো। বাড়ির সবাই যেন তরুণের জন্য খোশ গল্প মেতে উঠেছে। হইচই কলরবে জমজমাট লাগছে আঙিনার চৌকিতে। ছোট বড় সবাই থাকলে কেবল একজন ছিল না সেখানে। সকাল থেকে দেখা হয়নি তার সাথে। কোথায় আছে, কেমন আছে খোঁজ নেওয়া হয়নি এখনও। মাহতিম সদা সর্বদার মতো নেভি ব্লু প্যান্ট দু পকেটে দুহাত ঢুকে সিঁড়ি দিয়ে নামলো। মাহতিম সবাইকে দেখতে পেল, আঙিনায় কেউ ওকে দেখতে পেল না। তরুণ সবাইকে নিয়ে গোল মজলিস বসিয়েছে, সেখানে হরেক পদের নাস্তা সাজিয়ে সবাই আড্ডা দিতে বসে গেছে। ছোট থেকেই কোলাহল একটু কম পছন্দ মাহতিমের। সে চোখ দুটো তীক্ষ্ণ করে স্বামীকে ইশারা করার জন্য ওর দিকে তাকালো, কিন্তু স্বামী তো দূর। এদিকে তরুণের বসে কাবু হয়ে একটা কাজিনও ওর দিকে খেয়াল করল না। মাহতিম নিরুদ্বেগ ভঙ্গিতে ছোট্ট নিঃশ্বাস ছেড়ে যেই সেখান থেকে সরে যাবে, ঠিক তখনই সে মাহতিকে দেখতে পেল। দেখার সাথে সাথে খেলা মত্ত মাহতিকে ডাক দিয়ে কাছে আনলো। পকেট থেকে ডান হাত বের করে মাহতি কাঁধে রেখে মাথা কিছুটা নিচে ঝুঁকালো। মাহতি মাসুম চেহারার পানে সরল দৃষ্টি ছুঁড়ে বলল, একটা কাজ করবি? করলে তোকে অনেকগুলো চকলেট দেব, আর যদি ঠিকমতো কাজ করিস তাহলে ফোনটা
সিওসি খেলার জন্য পাবি। মাহদি এটা ভালো করেই জানে মাহতি ওকে সহজে কাজের জন্য ঘুষ দিতে চাইবে না। কাজটা ঝুঁকিপূর্ণ, কঠিন এবং তুলনামূলক গোপনীয়। মাহদি তবুও হ্যাঁ সূচকে মাথা নাড়িয়ে ভাইয়ের উদ্দেশ্যে রাজি বোঝালো। মাহতিম কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে মৃদু হেসে ওর কাঁধে দুটো চপেটাঘাত করে বলল, সাবাস, তাহলে এক্ষুনি কাজে লেগে পড়বি বুঝলি। যদি কথাটা হাওয়া হতে দেখি তাহলে মায়ের যে কোন দিক দিয়ে এসে কোন দিকে দিয়ে পড়বে টেরও পাবি না। মাহদি কপাল কুঁচকে বিরক্ত মুখে বলল, ভাইয়া তুমি কাজের কথা না বলে মায়ের কথা বলছো কেন? আমি কি কখনো মায়ের কাজ করেছি? মাহতিম প্রাণ খুলে হাসি দিয়ে বলল, না করিসনি, কিন্তু শোন, যে কাজ করতে দিব ওটা নিরিবিলি করবি, কাউকে জানাতে দিবি না, ঠিক আছে? এখন শোন, এই বাড়ির মহা বলদকে চিনিস? বলদ হচ্ছে তোর মেহনুর আপু। ওই বলদটা এখন কোথায় আছে, কি করছে সেটা একটু চেক করে আমাকে বলে যা। সাবধান, বরাবর বলে কেউ যেন না জানে, জানলে তোর ছিলে সুরে চড়িয়ে দেব। মাহতিম আরও কয়েক ধাপ বিরক্ত হয়ে ভুরু কুচকানোর অবস্থায় বলল, আমি গরু না, খাসিও না, আমার চামড়া না তুলে তুমি একটা বিয়ে করো। ছোট মুখে বড় কথা শুনে তাজ্জব হয়ে গেল মাহতিম। আশ্চর্য হয়ে মাহদির গায়ে জোরে এক ঘা বসাতে অমনি মাহদি দৌড় মেরে আঙিনায় পেরিয়ে মেয়েদের দোতলার দিকে ছুটে গেল। 3 সিঁড়িতে একসঙ্গে টপকে দ্রুত বারান্দা পেরিয়ে মেহনুরের রুমে ঢুকে গেল। এরপর আরও দেখতে পেল না মাহতিম। চুপচাপ পা চালিয়ে সবার অগোচরে বাইরে চলে গেল। মেহনুর বিছানায় শুয়ে শাপলা মোচন পড়ছিল। রুমের ভিতরে মাহদি আকস্মিক আগমনে বই থেকে দৃষ্টি সরিয়ে দরজার দিকে তাকালো মেহনুর। মাহদি তখন হাঁপানোর অবস্থার জোরে জোরে শ্বাস টানছিল। এমন অপ্রতিভিত অবস্থা দেখে মেহনুর বেশ উদ্বিগ্ন হয়ে ধীর গতিতে বালিশ থেকে মাথা উঠিয়ে বসল। বইটার ভিতরে ফিতা টেনে সেটা বন্ধ করে পাশে রাখল। তড়িৎ বেগে মাহদি দিকে দুহাত বাড়িয়ে কাছে আসার জন্য ইশারা করতেই মাহদি ফিচেলে হেসে একদমে ছুটে এলো। মেহনুরকে জপাং করে ঝাপটে ধরল। কোমরের কাটা জায়গাটা চিনচিন করে উঠল মেহনুরের। তবুও ব্যথাটা হজম করে মাহদির পিঠে হাত বুলিয়ে বলল, সারাটা দুপুরের মধ্যে একবারও আসলে না কেন? তোমার জন্য অপেক্ষায় ছিলাম তো, ভেবেছিলাম তোমাকে ধরে ধরে একটু বাইরে যেয়ে ঘুরতে আসবো, কিন্তু তুমি আর এলে না। মাহদি আরও শক্ত করে মেহনুরের গলা জড়িয়ে ধরল। মেহনুর দফায় দফায় কাটা জায়গা ব্যথা পেল, দূরে সরালো না মাহদিকে। মাহদি কঠোরভাবে জাপটে ধরে অপরাধী ভঙ্গিতে বলল, মনে ছিল না আপু, তুমি কি আমার উপর রাগ করেছো? আমি নিচে একটু খেলছিলাম, সবাই বলল তুমি নাকি অসুস্থ, এজন্য আম্মু তোমার কাছে আসতে দিল না। মাহদির কথা শুনে খিলখিল করে হেসে দিল মেহনুর। মাহদিকে ছেড়ে দিয়ে ওর গুলুমুলু গাল দুটো নরম হাত রেখে বলল, আমি অসুস্থ না মাহদি, সামান্য একটু কেটে গেছে, এজন্য আমি হাঁটতে পারি না, মানে হাঁটার সময় একটু কষ্ট হয়। মাহদি ঢ্যাপঢ্যাপ করে তাকিয়ে রইল মেহনুরের দিকে। মেহনুর মুখটা যেন জ্বরের পর শুকিয়ে গেছে, সেই সঙ্গে কোমরটা কাটাও গভীরভাবে কেটেছে। নিঃশ্বাস মাহদি মনটা যেন সঙ্গে সঙ্গে বিষণ্ণ করুণ নায় ক্ষুণ্ণ হলো। মেহনুরের দিকে দৃষ্টি দিয়ে নর্মকণ্ঠে বলল, আপু তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও, তোমাকে এমন দেখলে ভালো লাগে না। তুমি আমাকে সেদিনের মতো আম ভর্তা বানিয়ে খাবে, আমাকে নিয়ে ঘুরতে যাবে আপু। আপু তুমি তাড়াতাড়ি সুস্থ হও। মেহনুর কেমন যেন নাড়া খেলো ওর কথায়। ছোট মনটা যেন আকুতিতে জানান দিচ্ছিল মেহনুরের জন্য সে হৃদয় আক্রান্ত। মেহনুর কিছু না বলে মাহদির গালটা ধরে কপালে চুমু খেলো। ওর কপালে চুলগুলো সরিয়ে দিতে আচমকা মনে হলো মাহদির কপালটা একদম মাহতিমের মতো। দু ভাইয়ের চোখ দুটো একই রকম স্বচ্ছ। মাহতিমের চুলগুলো জেলের কারণে সেট করা থাকে, অপরদিকে মাহদির চুলগুলো বাতাসে মৃদু ছাপটায় উঠতে থাকে। মাহদি হাত টেনে পাশে বসালো মেহনুর। বালিশের কাছে নৌকাডুবি পারাপার বাবলি
চন্দ্রনা সবগুলো বই সরাতে ব্যস্ত হলে হঠাৎ কথা জুড়ে দিল মাহদি। আপু, তুমি আমাদের বাসায় যাবে? আমাদের বাসায় যদি যাও তাহলে ভাইয়াকে বলে অনেকগুলো বই তোমাকে কিনে দিব। আমাদের সাথে যাবে? মেহনুর ব্যস্ত ভঙ্গিতে বই গুছাতে হাসি দিয়ে বলে, তাই তোমাদের বাসায় গেলে অনেক বই কিনে দিবে? মাহদি চটপট মেজাজে প্রফুল্ল সুরে বলে, তুমি চাইলে তো দিবই। তাছাড়া জানো, ভাইয়ার রুমে আমরা ঢুকতে ইচ্ছে করে না, কি বিশ্রী করে রাখে। মেহনুর এই কথা শুনে সৌজন্য খাতিরে প্রশ্ন করে, কেন? মাহদি মুখ তেতো করে বলে, ভাইয়ার রুমটা যত সব হাবিজাবি জিনিসে ভরা। ট্রেডমিল, ডাম্পেল, টায়ার, বক্সিং জিনিস দিয়ে এলোমেলো থাকে। কেউ যদি ওসব ধরতে চায়, ভাইয়া যা বকুনি লাগায় না, কেউ আর দ্বিতীয়বার ভাইয়ার রুমে যায় না। মেহনুর বইগুলো খাটের পাশে টেবিলের ওপর রাখতে বলে, ও মাহদি এখানে থামলো না। সে আরও কথা যুক্ত করে বাচালের মতো বলতে লাগলো, একদিকে মাহতিম উঠানে অপেক্ষা করতে করতে শেষমেশ জিপ নিয়ে বেরিয়ে গেল। সন্ধ্যা আধারটা ঘন করে নামলেই তরুণের সবাই যেন নামাজের উছিলায় ভেঙে গেল। সেই দিন আর দেখা সাক্ষাৎ হলো না অসভ্য পুরুষটার সঙ্গে। অস্বস্তির সাথে নিঃশ্বাস ছেড়ে সুরাইয়ার রুমে ঘুমালো মেহনুর। সুরাইয়ার সাথে রুমের বদলটা সবার অজান্তে করে ফেলল। এদিকে রাতের বেলা সুমাইয়া এসে মেহনুর রুমে ঘুমালো। পরের দিন সকালে নাস্তার পূর্বে সরাতে মাহতিম আঙ্গিনায় এসে বেতের চেয়ারে টেবিলে বসলো। সঙ্গে ছিল তৈয়ব, সিয়াম এবং সৌভিক। ও কিন্তু অনতিদূরে হুট করে তরুণের উদয় হলো। মাহতিমে তখন মোবাইল নিয়ে কিছু একটা করছিল, কিন্তু সৌভিক কনুগুতা খেয়ে প্রচণ্ড বিরক্ত হয়ে ওর দিকে তাকালো। মাহতিম সৌভিকের মুখে অবস্থা এমন ছিল যেন জলে ডলফিন ভাং ডাঙায় উঠে কোমর দুলিয়ে নাচছে। আর এই বিরল দৃশ্য দেখে সৌভিক হাবার মতো আশ্চর্য হয়ে গেল। মাহতিম ওর দৃষ্টি লক্ষ্য করে পিছনে তাকালো। বজ্রপাতের মতো আহত হলো ঠিক, কিন্তু নিজেকে কন্ট্রোল করে স্বাভাবিক রূপে ফিরে আসলো। হাতে আবার আগের মতো মোবাইল নিয়ে কাজে মনোযোগ দিল। তরুণের পিছনে শানাজ, সাবা, সুরাইয়া, পাশাপাশি মেহনুরও যেন স্বাভাবিক ভঙ্গিতে নিচে নামছিল। এইটুকু দৃশ্য দেখে মাথা খারাপ সিয়ামের। তৎক্ষণাৎ মাহতিমের হাতটা শক্ত করে ধরে ফিসফিসে বলে উঠল, মামা এইটা কি দেখতেছি? শালার পুত আসতে না আসতেই একলা কি করতেছে? কিরে মাহতিম, তোরে তো কিছু বলতেছি, মামা তুই কি রিয়াক্ট করাও ভুলে গেলি? মাহতিম নিজের হাত থেকে সিয়ামের হাতটা সরিয়ে দিল। বেপরা ভঙ্গিতে মোবাইলের দিকে তাকিয়ে বলো, যেটা মন চায় ওটাই করুক, তুই কোনো দিকে ধ্যান দিবি না। তোর তো ওখানে কাজ নেই, তুই রাম ছাগলের মতো তাকিয়ে আছিস কেন? সিয়াম এবার রুটভঙ্গিতে জবাব দিল, রাম ছাগল যে তোমার পোলট্রি মুরগির পিছে পড়েছে এটাই তুমি চোখে দেখো না? মাহতিম চট করে ওর দিকে দৃষ্টি ছুড়ে ভুরু উঁচিয়ে বলল, কার? আমার? সিয়াম দাঁত খিচিমিচি করে কঠিন উত্তর দিবে। পাশ থেকে তৈয়ব এসে যুক্ত হলো, বন্ধু সময় থাকতে মুরগিটারে বুকের মধ্যে তুলে ফেলো, অন্য কেউ কোলে তুলে ফেললে এরপর হায় হায় পরাণ পরাণ করলেও লাভ হবে না। এমন গাঁজাখুরি মার্কা কথা শুনে মাহতিমের হাতটা পেটানোর জন্য কাঁপছে। দুজনের মুখ থেকে এমন নষ্ট লজিক কথা শুনে চোখ মুখ কুঁচকে আসছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেখান থেকে উঠে গেল মাহতিম। তৈয়বরা হতভাগের মতো নিজেদের মধ্যে চাওয়াচাই করলো কিছুক্ষণ, কিন্তু কোনো উপায় ঠাউর করতে পারল না। নিশিরাত চলছে, চারপাশ নিঃশব্দে ছেয়ে গেছে। আকাশে যেন রুটির মতো চাঁদ উঠেছে, কোনো সারা শব্দ নেই, সূক্ষ্ম আওয়াজও নেই কোথাও। হুট করে চারধার বিবর্ষ অন্ধকার। বিদ্যুৎ এলো তো আজ? মেহনুরের চোখের সামনে ঘুটঘুটে অন্ধকার চলে আসলো। সেই উপন্যাসের বইটা রোমাঞ্চকর মুহূর্তে পড়ছিল, কিন্তু অন্ধকারের জন্য বইটা বন্ধ করে রেখে দিল সে। শোয়া থেকে উঠে টেবিলের ড্রয়ার খুলে মোম বের করলো। দিয়াশলাইটের আগুনে মোমটা জ্বালিয়ে বিছানায় উঠল। জানালা দুই ধার খুলে দিতেই হঠাৎ কট করে দরজার দিকে শব্দ হলো। মেহনুর সাথে সাথে পিছন ফিরে অদ্ভুত শব্দটার দিকে তাকালো। কই,
দরজা তো বন্ধ, তাহলে দরজা ধাক্কার মতো শব্দ হলো কেন? শব্দটা বাইরে থেকে এসেছে ভেবে মেহনুর লম্বা কেশগুলো খোপার জন্য পেঁচোতে লাগলো, কিন্তু তখনই ধাপ করে দরজা দুই ধার খুলে প্রবেশ করলো মাহতিম। আকুশে তেমন তীব্র শব্দ শুনে হকচকিয়ে যায় মেহনুর। শিহরে উঠতেই সঙ্গে সঙ্গে বিছানায় দুহাতে ভর দিয়ে পিছনে যায় জানালার দিকে। মাহতিমকে দেখে যেন কলিজা শুদ্ধ লাফিয়ে উঠছে। ধরপর করে বুকের ভিতরে আনন্দ চলছে, প্রচুর উৎকণ্ঠা। কাঁপতে কাঁপতে মেহনুর ধীর গতিতে জানালার দিকে পিছিয়ে যাচ্ছে। মোমবাতির সোনালি আলোয় মাহতিমের লম্বা উচ্চতা পেশিবহুল শরীরটা ভয়ঙ্কর লাগছে। দেখে মনে হচ্ছে অতর্কিত হামলার জন্য এগিয়ে আসছে। কাল রাত যে টপ মেরে সুমাইয়ার রুমে শুয়েছিল, আজ রাতে যেন সেই ঘটনার প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু আজ সে দ্বিতীয়বারের মতো রুম বদলে সবার রুমে শুয়েছে। সেই তথ্য কিভাবে জানল মাহতিম? মেহনুর ওই দুর্দর্শ মুহূর্তে কোনো কিছুই ভাবতে পারছিল না। মাথার ভিতরে বুদ্ধির চাকা যেন অকেজো হয়ে গিয়েছিল। মাহতিম বিছানার কাছে এসে মেহনুরের দিকে দৃষ্টি রেখে টেবিলের দিকে বাড়ালো। মেহনুর ভয়ে সংকুচিত হয়ে দুহাটি তুলে কুঁকড়ে বসেছিল। ডান হাতে চলন্ত মোমবাতি তুলে নিল মাহতিম। বিছানায় হাঁটু গেড়ে ওর দিকে শক্ত মুখে এগুতে লাগলো। এক পর্যায়ে মেহনুর নিকট ঠিক এক হাত দূরত্ব রেখে বসলো। জ্বলন্ত মোমবাতির আলোয় দুজনের চোখ দুটো দুজনের দিকে আটকে গেল। একজনের চোখে ভীষণ ভয়, আরেকজনের চোখে তখন শক্ত চাউনির দহন দেখা যাচ্ছিল। মেহনুরের সম্পূর্ণ মুখে লাবণ্যময় শুভ্রতা, ঘন পাপড়ির সেই কালো মণির মায়াপূর্ণ চোখ দুটো, কমলা ঠোঁটে থরথর কাঁপুনি, নাকে শেষভাগে ঘামের সূক্ষ্ম অসংখ্য কণা, মাথায় কেশবহুল মোটা খোপায় সে একে একে দৃষ্টি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল মাহতিম। আবারও কয়েক ধাপ এগিয়ে স্বল্পতম দূরত্বটুকু ঘুচিয়ে মেহনুরের একদম নিকটে এসে পড়ল। ভয়ে অনবরত হিরকের মতো কাঁপতে চোখ খিঁচুনি মেরে ডানে মুখে ফিরল মেহনুর। দুহাতে মুঠোতে শাড়ির আঁচল কাঁপতে লাগলো। মেহনুরের গালের কাছে এসে খুব কৌশলের সাথে মোমবাতিটা ফু মেরে নিভিয়ে দিল মাহতিম। রুমটা আবারও পৈচারিক অন্ধকারে ঢেকে গেল। মেহনুরের ভয়াক্ত নিঃশ্বাসের প্রতিটা ফিসফাস শব্দ যেন মাহতিমের কর্ণধারে প্রবেশ করল। মাহতিম আন্দাজের উপর ভিত্তি করে মেহনুরের কোলের দিক হাত বাড়িয়ে দিল। ভয়ে হিম হয়ে যাওয়া মেহনুরের হাতটা উষ্ণতার সাথে ধরল মাহতিম। ওর ডান হাতের মুঠো থেকে শাড়ি আঁচলটুকু টেনে বের করল সে। খুব সাবধানে ঠান্ডা আঙ্গুল মাঝে উষ্ণ আঙ্গুল ঢুকে চট করে আঁকড়ে ধরল হাতটা। আবারও সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল মেহনুরে। সশরীরে কেঁপে উঠল তীব্র রূপে। মাহতিম কেন এসেছে, কি করতে চাইছে ভাবতে পারল না মেহনুর।